আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস, আজকে একটু বের হচ্ছি ঘোরার জন্য। আজকে হচ্ছে একটা অফ ডে, মহরম। তো মহরমের উপলক্ষে একটু বের হচ্ছি। তো রাকিব আমার জন্য দাঁড়িয়ে আছে। বলছিলাম বের হবো না, বাট ফোন দিয়া বললো যে আসেন একটু ঘুরে আসি। তো বের হয়ে গেলাম। আসলে কোথায় যাই সেটা আসলে জানি না, বাট বললো চলে আসতে, চলে আসলাম। আজকে মহরমের বন্ধ ছিল, ভালোই দিনটা কাটাচ্ছিলাম। দেখতেই পারতেছেন এলাকার অবস্থা, সারাদিন মোটামুটি বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ শুকনো, যার কারণে রোডঘাটের এই অবস্থা। আর বন্ধ থাকার কারণে তো মানুষজনের দেখতেছেনই কত পরিমাণের ভিড় ভাট্টা আছে। আর ওরা এখন জুড়েন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। বললাম যে ওইখানে এসে দাঁড়াও, দাঁড়াইলো। আর আমি এখন যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। হয়তো মাওয়া যেতে পারি, আর না হয় একটু ভিতরের এলাকা থেকে ঘুরে আসতে পারি। তো এটা এইসব পুরানো গাড়ি এখনো চলে, মাথা নষ্ট। তো গাইস, অনেকদিন পর আসলে বের হইলাম। আর দেখতেই পাচ্ছেন এলাকার পরিবেশ। গাইস, তেমন কিছু বলার নাই, শুধু বলার একটাই, উড়ে যাও, উড়ে যাও। কি পাগল, দেখো না কেমন করতেছে। উড়কে যায় কে? আমি তো যেতে পারলাম না উড়কে। উড়কে কেমনে যাম ভাই? উড়কে তো যাওয়া সম্ভব না। এলাকার যে পরিস্থিতি ভাই, কি করবো? ওই দিনকে আমার লাগে একটা ঘটনা হয়েছে। আমি বাইকের পেছনে করে 6 কেজি আলু নিয়ে আসছিলাম। তো আলুর পোটলাটা কোনো কারণে এলাকার ভিতরে ঢুকার পর পড়ে গেছে। ভাই কি কম, বস্তাটা মানে আলুর বস্তাই বললাম, মানে আলুর ব্যাগটা পড়ে গেছে এর ভিতরে। কিছু, আমি কিছুটা দূর আগে চলে গেছি। তো সামনে আইসা দেখি আসলে আলুর মানে ঘুরে আসা দেখি এক কথায় আলুর পোটলাটা নাই। নাই মানে নাই, আমি তো আইসা অবাক যে কিরে, আলুর ব্যাগটা পড়লো আর আমি একটু সামনে আগে গেলাম, জ্যাম ছিল অবশ্য রোডে। এই সব কিছু কভার করে আস্তে আস্তে দেখি যে নাই, হাওয়া। আর পেলামই না। এবারে চাপ কি শুরু করছে দুইটা মিলে সাইকেল নিয়ে। ও সেরকম আমরাও করতাম সাইকেল নিয়ে, এটি করে লাভ নাই। এখন বাইক পাই একটু ইঞ্জিনের পাওয়ার দেখাই, আগে তো আমরা ম্যানুয়ালি সাইকেল নিয়ে রাইড করতাম। তো গাই যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আমার এই মতো ব্লগ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইদারিং দেখতেছি আমার সাবস্ক্রাইব আপ এন্ড ডাউন হচ্ছে, জানি না গাইস কেন এমন হচ্ছে। সাবস্ক্রাইবার তুলতেই পারতেছি না এক কথায়। কেউ কমেন্ট করে জানান গাইস কি প্রবলেম, মানে আমার কি ভিডিও কোয়ালিটি ভালো না, বা কোনো কিছু ডেভেলপ করতে হবে, চেঞ্জ করতে হবে, এটা আপনি আমাকে বলেন। বললে হয়তো আমি ওটা একটু চেঞ্জ করবো, বা আই উইল ট্রাই মাই বেস্ট। আর মোটর ব্লগে গাইস আমি অবশ্য নতুন, মানে ওরকম পারদর্শী না। আর যার কারণে আর কি হয়তো একটু উল্টোপাল্টা হতেই পারে, ভালো খারাপ। আর আমি এই রোডটাতে আসি গাইস, ওই রোডটা তো বলছি আপনাদের যে একটু পানি জমে যায় এখন, আর ওই রোডটাতে আগের মতো চলা হয় না। রাকিবকে বলছিলাম এদিকে থামতে, কোথায়? বলছিলাম মন্দিরের সামনে থামতে, কোথায় কোথায় তো দেখতেছি না। পাইছি।
এ বেটা, মাইয়া মাইয়া ঘুমাই গেছে গা, ভালো হয়েছে ভাই। মাও যাবি? কই যাবি ক্লিয়ার ক। স্টান বাজার দিয়ে ভিতরে যা, তারপর বাজার দিয়ে ভিতরে মধ্যে মামা তেল লাগবে তো, মাও গেলে নিচেতে তেল নিয়ে যেতে দেবো। আরে না না, ওই দিকে যাবো স্টান বাজার, এই জায়গা ভালো না রফিক পারে, এই জায়গাটা ভালো। চিনেন আপনি, চিনেন? স্টান বাজারই বাজার দিয়ে ভিতরে। ভিতরে তো আমরা কত ভিতরে গেছি, এখানে খালি রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, ঘোরা ফিরাই। রফিক পারে পাওয়ার জায়গা বলে, সকালেই পারে। রাকিব, আলা হেলমেটটা, হেলমেটটা নে, ওইটা আমার দে, কিছু কথাবার্তা কও, আমার একটু তোল, আমি যে যাই চালাইয়া চলে যা। আচ্ছা যাক, তাহলে আর ইয়া করুম না, তা যা, বুঝছি তো কথা হইবো हाँ, ये बड़ी अच्छी बात कही आप। না। টান দে টান দে, যা যেদিকে চোখ যায়। ফাইনালি গাইস সিদ্ধান্ত হয় নাই এখনো কই যামু। তো ওরা আসলে পাড়াপাড়ি এক ধরনের, যে কই যাবে, একজন কয় মা, একজন কয় ওই ইস্টার্ন বাজার দিয়ে ভিতরের এরিয়া, মানে ওই আমি বুঝতে পারছি কোন এলাকার কথা বলতেছে। তো যাই, যেতে থাকি, রাস্তার কি পরিবেশ দেখি, আর আপনাদেরও দেখাই গাইস। ওরে বললাম যে হেলমেটটা তুমি নেও, তুমি একটু আমার গাড়িটাকে দেখাও না। হ্যাঁ যাইস না, তা যা, তা হ্যানে ঢুকলি কেন? মানে এত দূর ঘুরবা তুমি? হ্যাঁ, ব্রিজ দা যাও না, লেগা যাও ভাই। এতটুক জ্যামের কারণে, এটা হচ্ছে যে জুরাইন বিক্রমপুর প্লাজার, এতটুক জ্যামের কারণেও আমরা এই ধোলাইপাড় পর্যন্ত নিয়ে যাবো। ওমা, এখানেও জ্যাম। এতটুকের কারণে তুমি এখন আমরা ধোলাইপাড় দার নেওয়া হইবা? কেডা? এই জায়গাটার ভিতরে কি পরিবেশ, রাস্তাঘাটের কি একটা অবস্থা, রাইদা গাড়িগুলোর লেগে অনেকে অশান্তি বোধ করে এখানে। তো গাইস এখন ধোলাইপাড় যাচ্ছি, ধোলাইপাড় দিয়ে ব্রিজ উঠবো। ধোলাইপাড়ে কাচ্চি ভাই, আর ওদিকে কাচ্চি ভাবি, বাহ। রাকিব, সামনে একটু থাইমেন। একটু ভিতরে রাখো, একটু ক্যামেরাটা সেট করি। এই বাইকের দাম পাঠে পাইলে পাইলে না, মাও যাবি? তেল নিচে নামতে হবো, নিচে নামতে হবো। তো গাইস অবশেষে ফাইনাল করলো, মাও যাইবো, যাক যাই। তো গাড়িটা একটু টানি দেখি কতটুকু টানা যায়। দেখতেই পাতা আছে যে গাড়ির কি অবস্থা, আমার গাড়ির কন্ডিশন অত ভালো না। ওর এসএফ থাকলে এতক্ষণে দেখতে কই যেতাম গো। তো গাইস ফাইনালি চলে যাচ্ছি মাওয়া। আশা করি ভিডিওটা অনেক ভালো হবে গাইস, দেখতে থাকুন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন গাইস। আরে ভাই বুঝলাম না, এদিকে তোরা উল্টা কেমনে রাহস? হাউ হাউ ইজ পসিবল? ভাই তোকে এন্ট্রি দেয় কেডা? পোলা পাই নিয়ে কেমনে উল্টা চলে মা, বাপদাদার শহর। ওকে বলার নাই কেউ? হ্যাঁ, কেন উল্টা চলবি তোরা এইসব রাস্তায়? তো উল্টা চলার রাইট কে দিছে? প্রশাসনও বা কিছুই বলে না। ফাইন না করে আমার মতে এমন ফাইন করা উচিত, যে ফাইন করলে নেক্সট টাইম এই ভুল আর কেউ না করে। শালা এখন আহে না।
রিল্যাক্স মামা, রিল্যাক্স। অনেকদিন পর বুড়িগঙ্গা ব্রিজে চলে, পোস্তগোলা ব্রিজ। ভালোই লাগতেছে এই জায়গায়, ছোটবেলার কত স্মৃতি আছে আমার। পুরোটা ব্রিজ, অর্ধেক ভ্যান ধাক্কায় উঠতাম, বাকি অর্ধেক ভ্যানে চড়ে নামতাম, কারণ ওই টাইমে পকেটে ভাড়া থাকতো না। ইমরান ভাই তো পুরো মচে আছে ভাই, বুঝলাম না কি হচ্ছে সব। হ্যাঁ, ভাল লাগছে ভাই, ভাল লাগছে। তাহলে চলেন, চলেন সামনে যাই, দেরি করে লাভ নাই। না না না, না না না, আগেবার সময় নষ্ট করে লাভ আছে। লঞ্চ দেখাইতেছে, লঞ্চ, লঞ্চে ভিডিও করতে বলে, বলেন গাইস কি একটা অবস্থা। বেটা যাবি সোজা, তুই আবার বামে, এটা কোন ধরনের কথা? দেখি বাইক, কোন বাইক, বাইকার আপুদের পাই কিনা, পেলে যদি একটু ভালো হয়। ভাই সাথে আমার মেয়ে আসতে চাইছিল, মেয়েরে আনি না, খুব ভালো হয়েছে, কারণ আমি জানি কোন সময় কই যায় ঠিক নাই। মেয়ে আসলে মেয়ে অর্ধেক পথে ঘুমাই যেত, পরে একটা ঝামেলা। টানস না কেন? ভাই সূর্যের আলোটা যে অস্থির। ছাপড়ি আসতেছে, ছাপড়ি। ছাপড়ি मैं जो कहा वही सही है, ये ছাপড়ি है। ছাপড়ি চিনবেন কেমনে গাইস জানেন? ছাপড়িদের সামনে একটু জোরে টান দিবেন, তাহলে দেখবেন যে ছাপড়ি আমার ওভারটেক করে আবার চলে যায়, এটা লাগে ছাপড়ি চিনার পরিচয়। আমি আপনাদের দেখাই গাইস। ও হু, অনেকদিন পর মামা রোডে তাও। ভাই চোখের সামনে কি একটা এসে পড়লো ভাই, হেলমেটের উপরে। সম্ভবত কোনো পোকা একদম সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে আমার হেলমেটের সাথে, সে পানি খেয়া। আমি তো স্বপ্ন পোকার দেখতেছি ভাই। কিছুক্ষণের ভিতরে আব্দুল্লাহপুর টোলে চলে আসবো। ভাই এটা কি মশার ওষুধ? আই মিন মশা স্প্রে। এমনই তো লাগতেছে, আজকে মা রোডে একটা মশাও থাকবো না, যেভাবে ধোয়া স্প্রে হচ্ছে। সিরিয়াসলি ভাই, এই রোডে আজকে মশা থাকবো না। ভাইয়ার গাড়িটা দেখতে পাচ্ছেন কি ধরনের ধোয়া বাইরে যাইতেছে ইঞ্জিন থেকে। বলা যায় যে আজকে মশা, এই মাওয়া হাইওয়েতে একটা পরিমাণে মশা থাকবো না, সব মশা আজকে মেরে শেষ করে দিব, ক্লিন। যাক, দেখতে থাকি গাইস। এই যে, এই যে গাইস, সুন্দর না গাইস? কোনটায় যাব? এইটাই যাই। ভাই আপুকে নিয়ে যাচ্ছে ও, ইমরান ভাই টাকা পে করতেছে, ভাল লাগলো। সাইডে চাপ। ভাই এদিকে কোন যা গাইস, ক্যামেরাটা এখন রাকিবের কাছে দিতেছি, দেখি রাকিব কি বলে। ওই অনেক ছাপড়িয়ে চেতা দিলাম ভাই, কি চান্দা দিল, ঠিক চান্দা দেখছেন? আমি তো আগে বললাম কিনলে আমার খাই দিল। এই যে শাইন ভাই, টানলেন টানলেন।
আমার লাইভের ফার্স্ট আমি ক্যামেরা লইছি হাতে। আমার লাইফে ফার্স্ট আমি ক্যামেরা নিয়ে আসলাম। এই যে ক্যামেরা নিয়ে এই যে ভিডিও করতেছি, শাহিন ভাইয়ের ভিডিও, শাহিন ভাই সামনে আছে। কোনোদিন ভিডিও করি নাই, ফার্স্ট রাস্তাঘাটের ভিডিও করব, দেখি কেমন হয়। আসলে কখন কি বলুম আমি নিজেও ক্লিয়ার পাইতাছি না, কখন যে কি বলুম। ঘুরে ফিরে আবার ব্রিজে চলে আসলাম, কিন্তু একটা জিনিস এখানে ফিল করতেছি, যদি বৃষ্টি চলে আসে না তাই অবস্থা খুব ভয়াবহ। কারণ বৃষ্টি আসলে রক্ষা নাই, পুরো ভিজতে হবে। বৃষ্টি আসলে একদমে ভিজতে হবে। ওমা, ঘোড়ার গাড়ির মতন এমন এমন ফালাইতেছে আজকে। তো গাই শ্রীনগর থেকে মামার উদ্দেশ্যে আবারও রওনা দিলাম তেল নেওয়া শেষ করে। তো এইখানে আসলে পাম্পে এসে তেল নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ঘটছে। ও পাম্পে যে তেল যে ছেলেটা দেয় আর কি, যে ছেলেটা আর কি তেল দেয়, ও একটা জিনিস নিয়ে কনফিউজ কয় ভাই তেল দিলাম এটা মেয়ে না ছেলে, আমি এটাই কনফিউজ। মানে একটা বাইকে সম্ভবত সম্ভবত আই ডোন্ট নো, সম্ভবত দুইটা মেয়ে রাইড করতেছে। তো এই যে এখানে দেখুন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, তাই মনের ভিতরে একটা অন্যরকম ভয় কাজ করতেছে। আর আকাশটাও মেঘলা, ভয় অন্যদিক দিয়েও কাজ করতেছে। বৃষ্টি মনে হয় পড়তেছে ভাই, সম্ভবত বৃষ্টি পড়তেছে, সম্ভবত বৃষ্টি পড়তেছে। আর আমি আমার মামাকে সামনে দিয়ে একটা ফ্রিং মেরে দিই, কারণ উপায় নাই, আমার যেতে হবে। এই টুইকটা নামালে হবে না, কারণ যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে বৃষ্টি, এখানে দাঁড়ানোর কোনো অপশন নাই। ভিজে পুড়ে একাকার হয়ে যাব। গাইস, রাকিবকে দিয়েছিলাম একটু ক্যামেরার হ্যান্ডেলিং করার জন্য ভাই, ও কি আবল তাবল বলছে তাই ও নিজেও জানে না। আর এইখানে দেখেন একটা জিনিস কত সুন্দর, রাস্তার পাশ দিয়ে বলা যায় রাস্তার মাঝখানে যে ডিভাইডার, এইখানে গাছগুলা কত সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ ভালো লাগতেছে। এখানে মাওয়া যতবারই আসলাম হিলসা প্রজেক্ট একবারও আসা হলো না। আসলে আমরা নিরিবিলি থেকে খুব ভালো ফিল পাই, খাওয়া দাওয়া করে মজা পাই। আর এই চাঁদাবাজি যে কবে থামবো আল্লাহ জানে। না, ইজারার নামে চাঁদাবাজি যে কবে থামবো। যেদিকে যাইবা চলো যাই। গাইস, মাঠগুলো আর মাঠ নাই, এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর প্লেস আর হিউজ পরিমাণে রেস্টুরেন্ট, যার ফলে মাঠ আর মাঠ নেই। আর রাকিব আমার কই নিয়ে যায় আমি জানি না, আমি আর ফলো করতেছি এক কথায়, দেখি কই যায়। হ্যাঁ রে, ঢুকবি? আসলে সবকিছু অদল বদল হয়ে গেছে এক কথায়।
কোন দিক দিয়ে কই নিতেছে জানি না, যেতে থাকি। দেখতেই পাচ্ছেন রমরমা পরিবেশ। গাইস এখানে আসলে রমরমা পরিবেশ, আর রুফটপে জায়গা করে দিলে অনেকে অনেক সুন্দরভাবে চলাফেরা করে। পদ্মার পানি উত্তাল। যা যা যা। এখানে মানুষ আসে শখ করে, কিছু কেনাকাটা করে, আর খাওয়া দাওয়া তো মাস্ট। দেখতেই পাচ্ছেন এখানে রংধনুটা কত সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। যারা পূর্বের মাওয়া দেখছেন আর বর্তমানের মাওয়া, অনেকটা পরিবেশ চেঞ্জ হয়ে গেছে আসলে গাইস। এখানে নতুনত্ব আসছে অনেক কিছু, আর পরিবর্তন হচ্ছে শুধু দোকানপাট, লোকজন। Guys, মাওয়া ঘুরতে এসে এখন আমরা এখানে দাঁড়ায়া বাইরে বাতাস। ভাই খারাপ দেওয়া যায় কেমনে করে, এটা খারাপ দেওয়া যায় ভাই? এই এই আবহাওয়াটা ছুটি জায়গা থেকে এটা কম। আমি কই এই আবহাওয়ার ভিতরে আমি আপালা গেছিলাম মাছ ধরতে ভাই। তুই না বলি পলাই গেছো একবার? আমি তো অনেক আসছিলাম টলারে, বহু মানে 1-2 মাসের উপরে আসছিলাম। ওরা আপালা লাগে এরকম আবহাওয়ায় গেছি মাছ ধরতে, আমাদের সবাই ভালো। A few moments later. রাকিব, রাকিব মাছ দেখ। এই হচ্ছে ইলিশ মাছের অবস্থা, একদম ভাই। আরে আমি একটা কথা উঠল দেখ এটা থেকে 1200 টাকা কথা কই যাই উঠান এটা লন্দি ওটা না ওটা ভালো ওটা ওটা ঠিক আছে আমি চলে যাই अभी खून निकल रहा है बे। এই দেখো কতরি 30 টাকা প্লেট খাইতে প্লেট না ও ভাই পাইলো এইবার তো ধরে আনছি, বুঝেন নাই নাম শুনে ইমরান ভাই? মাদামি করবা না কই কই দামাদামি কইবো ফায়দা আছে ভাই যদি দামাদামি করে তাহলে মনে করো ভাই কাছে দাম চাম গাইস অনেকদিন পর আইছি। কি অবস্থা 500 টাকা দিয়ে দিয়ে সই না দাও কত টাকা এই সামনে আয়। ভাই এই গ্যাস ভাই বিল দিলে দাম করতে হবে ভাই যদি বিল কই ভাই বিল দেব কোন আমি দাম কোন ওই বিল দেব ওই দাও ওই বিল দেব ভাই বড় স্যার বুঝতে পারি হ্যাঁ না না আর কোন আমরা কথা বলি কই দেন কোন আপনি কোন হ্যাঁ আমি তো কম 800 দেখেন আপনি তো কইবেন না দিন হ্যাঁ নেওয়ার মতন কর, নেওয়ার মতন কর। 1600 টাকা আর না কি রে না 1600 টাকা কতদিন করেন মাছ আমার বলতে মাছ নাই হ্যাঁ রাখি ভাই বর্তমানে মাছের বাজার আগুন, তাই একটা মাছের 2200, 2500, 1800, 1500 একটা। দে বেটা তুই মাছের দাম না করবি এমন কথা আজকে। আচ্ছা 900 ব্যক্তি দাম 100 কমাই দিতে হবে আমার ক্ষমতা আছে 100 কমাই দেওয়ার ক্ষমতা আমার কই যাচ্ছে তুই ইমরান? 14 ভাই ক্লিয়ার বাট কোন কত যাবে তো? ভাই বেরা দাম মাছের দাম 2000
একশো কমাইলো। 900 তাইলে কাটতে 10 হইলে অনেকে হইলো 2000 900 কি কম কই ভাই পরিচিত লোক এখন মাছ চিনিবিনি যারা ওই ইলিশ খাইতে পারে খুব সাবধান। এই যে ঠিক আছে ওলা লাগে গাইস নেক্সট এরাদার পরে এরাদার মাছ সব পছন্দ করতে ধরে মে ধরবে না এখন অনেক কষ্ট করে মাছের লগে লাগে দেখি কোন জায়গায় ট্রান্সফার করতেছে। ভাই বুঝলাম না এখানে সবাই সিরিয়াল ধরছে কে? কয় নম্বরে এটা কিন্তু কাপিং 2 নম্বর সবাই কাটাকাটি সিরিয়ালে আছে। ভাই আমাদের পিস গুলো যাইছিলেন যেটা বড় রাখতে গেছিলাম না না লেভেল মতনই কাটছে। ঠিক আছে ও এটাও কি আমাদের হাল লাগে ভালো করে দিয়ে এই যে এত পারাবারি করে মাছটা কিনলি কি অবস্থা হন বল? বাড়ি গিয়ে গেলাম পারাবারি তো ভাই যুদ্ধ করলাম না এক প্রকার। পারিনি যুদ্ধ করে ঝগড়া কিনতে পারিনি এটা তো লস। তোরা তো টাকি মাছ ভর্তা খাওয়ান হিগান দরকার। আলহামদুলিল্লাহ ভাই বর্তা ভালো হয় ও তো খায় না এটা ধরে পেয়ে না ওই ইলিশের লেঞ্জা ছাড়া অন্য কিচ্ছু খায় না। এই যে কয় পিস মাছ সুন্দরভাবে নিয়ে আসবে সামনে থেকে কর ও দিক থেকে কর গাইস কেরালিয়া মাছগুলো বেশি আপনি তো ভাই খারাপ এই পিছে দেখে লোক আছে নি পুষ্টাকে বলে দিবি আমি পরে যাই বহুত সময় লাগে আলাদা বাড়ি দাও কেমন জায়গায় থেকে ধোয়া আছে ব্যস্ত না ভাই এটা বেশি নাই বেশি না আমরা বুঝি না ও তো বুঝে না আমরা বুঝি না আলাদা আলাদা এরকম লেখতে গেলে টোটাল ইংলিশ হয় না বাংলায় লিখলে বাইরে যান জায়গা থাকলে ঝিলমিল ঝিলমিল জলে আউটলুক পরিবেশ কি একটা অবস্থা নিয়ে আছি আমি ভাই ভিজাতে তাই বস্তা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ভাই এই পোলাটা খালি গ্যাস্ট্রিক খাইতে কি দেয় বেগুন আর ইমরান ভাইয়ের অবস্থা ইমরান ভাই হাস্যকর ব্যাপারটা হাস্যকর ভাই ধুইতে গেছিলাম কাঁচা মরিচ ওই শুকনা মরিচ বেগুন না দিয়ে নিলাম জিম কো জিম লন নাকি সব কিছু কিন্তু লবণটা যায় না লবণের
Turn off the gas. 1 hour later. তো গাইস, মাওয়া এসে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অন্ধকার আধারের কি একটা পরিবেশ। তো এই পরিবেশে বাইক চালাইতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর মাওয়া আসার পর দেখলাম ঝিরি ঝিরি বৃষ্টি, রংধনু, ভালো লাগছে। হেলমেটে দি পানি, হেলমেটটা আসলে ওই যে রাখছি, বৃষ্টি আসছিল যার কারণে এখন ভিউ ক্লিয়ার পাই না। দেখতেই পাচ্ছেন জয় বাংলার মোড়ে চলে আসলাম। এটাকে বলে জয় বাংলার মোড়, মানে এই মোড়টার নাম ছিল এরকম শিমুলতলি। জয় বাংলা তো নাই, এখন কি রূপালী বাংলা না কি দিছে। বিলবোর্ড গুলো কি সেই, হ্যাঁ, কোনো একদিন আমাদের কোম্পানির বিলবোর্ড এরকম ভাবে চলবে। ঢাকা শহরে ম্যাক্সিমাম সড়ক যদি এরকম ফাঁকা থাকতো তাহলে গাড়ি চালায় একটা স্বস্তি পাওয়া যেত। কিন্তু বাঙালি জাতি তো একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, যে ভালো জিনিসগুলোকে আমরা সহজে নষ্ট করে ফেলি। যেরকম একটা নিয়ম কানুন শৃঙ্খলা, যে শৃঙ্খলাকে আমরা উচ্ছৃঙ্খলা করে দিই, বজায় রাখি না। কোনো কারণে কোনো কারণে যদি মধ্য রাস্তায়, এক কথা হাইওয়ের মধ্য রাস্তায় যদি কোনো মানে বাইক বা কার প্রবলেম ফেস করে, সেই ক্ষেত্রে এক প্রকার অসহায়। কারণ কোনো কিছু হেল্প পাওয়া যায় না। আর মনের ভিতরে ভয় থেকে ডাকাতের, না মনে হয় এই বুঝি ডাকাত চলে আসলো, সর্বস্ব লুটে নিয়ে যাবে, এরকম একটা ভয় থাকে। তো যার কারণে খুব সাবধানে চলতে হয় আর দেখতে শুনে। এই যে অনেকে হয়তো বলে যে এত জোরে কেন চালাচ্ছেন ভাই, এত জোরে না চালে উপায় নাই তো, কখন কোন ডাকাতে এসে হামলা করে ঠিক নেই। যার কারণে ফার্স্টলি চলে যাওয়ার চিন্তা ভাবনা। শুধু শুধু ঝিমাইয়া যাওয়া লাভ নেই, তো রাস্তা ফাঁকা আছে। বাংলাদেশের গাড়িগুলো, মানে বাইক গুলোর ক্ষেত্রে, বাংলাদেশের বাইকের ক্ষেত্রে একটা জিনিস আনকমন, যেটা আসলে ঠিক না। এটা ব্যবস্থাটা আসলে ঠিক করা উচিত। যে লাইক কিরকম বিষয়টা হচ্ছে, যে বাংলাদেশে রোডে লেখা আছে স্পিড 80, সেটা কিসের জন্য? বাসের জন্য, কারের জন্য, প্রাইভেট কারের জন্য। তো বাইকের জন্য কত? 60। তো বাইক যদি 60-এই চালাইতে হয়, তাহলে আপনার 250 সিসি 150 সিসি কি প্রয়োজন? হ্যাঁ, আগের দিনে যে জাপানি গাড়ি ছিল 80 সিসি 80 সিসি বাইক, ওগুলো তো বেস্ট ছিল। এত হায়ার সিসি বলে তো কোনো লাভ নাই। কারণ আমি যেহেতু চালাইতেই পারতেছি না হায়ার সিসি, তাহলে তাহলে কি লাভ হায়ার পারমিট করে? আর বাংলাদেশে যারা এই বাইকগুলো ইম্পোর্ট করে বা যারা অনুমোদন দেয়, তারাও ঠিক অনুমোদন দিয়ে দিতে 150 সিসি 125 সিসি 250 সিসি। কিন্তু লাভটা কি? রোডে তো চলা যাচ্ছে না, রোডে তো চালাইতে দিতেছে না, কারণ কেমনি দিব? বাংলাদেশের রোড তো এত স্পিডের জন্য না। এখানে 80 100 উঠাইলে তো মনে করেন যে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 250 সিসি কেমনে সম্ভব? কিন্তু না, এটা কইরা যে নিচে জায়গা ধলাইবার যাবো, চল। দেখি ধলাইপাড়ের কি অবস্থা।
এ ধোয়া দিব অন্ধকার বানাই লাইছে, এটা কি গাড়ি রে ভাই গদ্দা, শালা ও তো ডাম্পিং এ দেওয়া দরকার ইঞ্জিন, ওই ইঞ্জিন তো পুরো সর্ষা ফুল বানাই লাইছে চোখে। ও মাই গড, কি একটা অবস্থা, ধুলা দিয়া মানে ধুলা তো না সরি ধোয়া দিয়া পুরা অবস্থা ভয়াবহ। ওই জায়গা দিলে আমি রাকিব জায়গা। ভাই এই যে এই গাড়িটা তো চাপটা দিল আমারে শালা। ও কি মনু, এই ডাইরেক্ট ঢুকে যাও গা, ও কি মনু, পারলাম না যা। রাকিবে কেমনে বাইরে গেল গা, হ্যাঁ গাইস, ওর দেহে দিয়ে আমি বাইরে এলাম, উপায় নাই।